আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আর শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার। জানালেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে পালন করবেন দায়িত্ব। প্রেসিডেন্ট ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। দেশ পরিচালনায় সরকারের পাশে থাকবে রাজনৈতিক শরিকরা, যমুনার বৈঠকে সিদ্ধান্ত। বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় পরীক্ষিত মিত্রদের ঐক্য চায় বিএনপি। এখন সময় হয়েছে, তাই আমরা একসঙ্গে বসেছি। আগেও যেমন সাপোর্ট হচ্ছে, রাজনীতি একইভাবে সাপোর্টটা যাচ্ছে। এই যাত্রাটা কিভাবে আমরা সবের সম্পন্ন করতে পারি সেটা নিয়ে সরকার প্রধান ইতিবাচকভাবে তিনি বক্তব্য দিয়েছেন। সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকায় সিএনজির চরম সংকট। বিপাকে যানবাহন চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। মালিকরা জমা ছাড়তে পারছে না। তারা বলে যে রাস্তায় কি হয় না ওটা আমরা জানি না, আমাদের জমা দিতে হবে। এখানে ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকি, এরপরে গ্যাসের কোনো নিশ্চয়তা নাই। 150 টাকার গ্যাস নিয়ে কয় টাকা ইনকাম করবো? খুব খারাপ অবস্থার ভিতরে আছে বর্তমান। বৈরী আবহাওয়ার প্রভাবে বেশিরভাগ সবজির দাম শতকের ঘরে। কাঁচামরিচের কেজি 280 টাকা। মাছের দরের ঊর্ধ্বমুখী প্রবণতায় নাকাল ক্রেতারা। সুস্বাদু ইলিশের মূল্য আকাশ ছোঁয়া। প্রায় 8 বছরের গবেষণাতেও অনুমোদন পায়নি ডেঙ্গুর টিকা। 1 ডোজ ভ্যাকসিন নিয়ে সিদ্ধান্তহীনতায় স্বাস্থ্য বিভাগ। চলমান ট্রায়ালের দিকে তাকিয়ে অধিদপ্তর। বাংলাদেশ সহ 60 বাণিজ্য অংশীদারের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ। জোরপূর্বক শ্রম বন্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে এমন পদক্ষেপ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া যন্তর মন্তর ছাড়বেন না বিক্ষোভকারীরা, হুঁশিয়ারি সিজেপির। দুপুরে উভয় পক্ষের বৈঠক। প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইনের প্রস্তুতি নিচ্ছে সরকার। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুপুর 12:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের স্পিকার জানান, মেডিকেল চেক আপ শেষ হওয়ার আগেই দেশে এসেছেন তিনি। ব্যক্তিগত কাজে আগে এসেছেন উল্লেখ করে জানান, দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু শোনেননি তিনি। বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার দায়িত্ব পালন করবেন। স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র পাঠিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ করার বিধান। তাছাড়া সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার সেই দায়িত্ব পালন করেন। উন্নত চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল। কালকে আমার মেডিকেল চেক আপ যেহেতু শেষ হয়েছে, সেই জন্যই আমি এসেছি। বাংলাদেশের সংবিধানে লেখা আছে, যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং স্পিকার হিসাবে, অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছে বঙ্গভবন সূত্র। আরও জানাতে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বঙ্গভবন সূত্র থেকে নতুন আর কি তথ্য পাওয়া গেল, সার্বিক চিত্র সম্পর্কেও আমাদেরকে জানাবেন। দেবাশিস, গত কয়েকদিন ধরেই যেমনটি গুঞ্জনের ডালপালা ছড়িয়েছিল যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি হয়তো পদত্যাগ করতে যাচ্ছেন, এবং সেই বিষয়টি ইতিমধ্যে আপনি জানেন যে দেশি বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, দেশীয় গণমাধ্যমে কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। আর সেই
পদত্যাগপত্র গ্রহণ করার জন্যই মূলত স্পিকার হাফিজউদ্দিন আহমদ তিনি তার বিদেশের সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরেছেন। আমরা কিছুক্ষণ আগেই বঙ্গভবন সূত্র থেকে যেমনটি জানতে পেরেছি যে স্পিকার যেহেতু ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছেন এবং রাষ্ট্রপতির যে পদত্যাগের যে প্রস্তুতি সেটিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং হয়তো স্পিকারের অনুমতি সাপেক্ষে বিকেলের মধ্যেই দুপুরের পরপরই হয়তো এই পদত্যাগের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি হয়তো সম্পন্ন হতে পারে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কিংবা বঙ্গভবনের পক্ষ থেকে কিন্তু কেউ এই বিষয়ে এখনো পর্যন্ত কথা বলেননি। তো যেহেতু এখনো পর্যন্ত বিষয়টি অনানুষ্ঠানিকভাবে রয়েছে সেহেতু এখনো পুরোপুরি নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না, যেহেতু বিএনপি কিংবা সরকারের পক্ষ থেকে যখন আনুষ্ঠানিকভাবে বলা হবে তখনই হয়তো এই বিষয়টি আরও বিস্তারিতভাবে বলা যাবে। এর পাশাপাশি সাংবিধানিকভাবে বা সাংবিধানিক নিয়ম অনুযায়ী যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন সেই ক্ষেত্রে কি হবে এটি নিয়েও কিন্তু নানাভাবে প্রশ্ন উঠছে বা নানা রকম জল্পনা কল্পনা রয়েছে। তো সে জায়গায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি যখন কোনো কারণে তিনি পদত্যাগ করে থাকেন সেক্ষেত্রে অস্থায়ীভাবে কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার। এর পাশাপাশি সাংবিধানিক নিয়ম অনুযায়ী কিন্তু 90 দিনের মধ্যেই সংসদ সদস্যদের ভোটেই কিন্তু আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করা লাগে। তো সে জায়গায় যেহেতু স্পিকারও ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছেন, হয়তো পরবর্তী যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো হয়তো আজকের মধ্যেই সম্পন্ন হবে এবং এর পরে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব নিতে পারেন। তো দেবাশিস সেখান থেকে এই ছিল আমার কাছে, এবং পরবর্তীতে যদি কোনো কিছু আপডেট আসে সে বিষয়টি আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। দেবাশিস, ধন্যবাদ ফয়সাল যুক্ত হবার জন্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে সবগুলো পূরণ করবে সরকার বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল বেঙ্গল ডেল্টা কনফারেন্স। প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতিকে ঘিরে চলমান নানা গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে। জুলাই সনদ বাস্তবায়নেও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। Our party and our leader, Mr. Tariq Rahman, is committed to fulfill the July Charter, which we have committed to the people also. We had our manifesto in the elections, and we are committed that we will go by the commitments we have made to the people and during the election. একই সাথে তিনি আরও বলেন, সারা বিশ্বে গণতন্ত্র এখন হুমকির মুখে, তবে জনগণের কাছে সবসময় দায়বদ্ধ বর্তমান সরকার। Thank you very much. হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আপাতত মান অভিমান ভুলে বিএনপি সরকারের প্রতি সমর্থন রাখতে চায় যুগপৎ আন্দোলনের শরিকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আর জাতীয় সরকারের প্রতিশ্রুতিতে রাজনৈতিকভাবে সরকারি দলের পাশে থাকার সিদ্ধান্ত মিত্রদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন সহ নতুন রাজনৈতিক মেরুকরণে শরিকরা যেন জোট না ছাড়ে, এক্ষেত্রে সতর্ক বিএনপি। আগের মতো সহযোগিতা পেতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন তারা। আরেফিন শাকিলের প্রতিবেদন। গণ অধিকার প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণে বিএনপির জোট সঙ্গীরা কেউ কেউ বিএনপির সমর্থন পেয়ে হয়েছেন সংসদ সদস্য 3 জন প্রতিমন্ত্রী, আবার কেউ কেউ ভোটের লড়াই হেরে পিছিয়ে পড়েছে প্রাপ্তির দৌড়ে। হতাশা ক্ষোভে বিএনপির সাথে তৈরি হয়েছে তাদের দূরত্ব। নির্বাচন ও সরকার গঠনের প্রায় 5 মাস পর সেই দূরত্ব কমাতে উদ্যোগ নেয় সরকারি দল। সোমবার প্রথমবারের মতো শরিকদের নিয়ে যমুনায় বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার পরিচালনায় শরিকদের মতামত, পরামর্শ গ্রহণ ও দীর্ঘদিনের রাজনৈতিক জোটকে আরও সুসংহত করতেই বৈঠকে উভয় পক্ষ জোর দেয়। তবে সমালোচনা হয় শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ভঙ্গ, নারী আসন, প্রশাসন ও স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগে বিএনপির একলা চলো নীতির। আপনাদের কি এতই চাহিদা ছিল
36 দলের 190 জন নেতাকে নিয়ে হওয়া সেই বৈঠকে ছিলেন গণপরিষদের হাসান আল মামুন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। জানালেন বিএনপি বিরুদ্ধে ক্ষোভ থাকলেও এখনই আস্থা হারাতে নারাজ তারা। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়েই আগামী দিনে জোট সঙ্গী যারা ছিল, যুগপৎ আন্দোলনের সঙ্গী যারা ছিল, তাদেরকে নিয়ে আগামী দিনে পথ চলবে। পলিসিগতভাবে বিভিন্ন সমালোচনা করেছি, কিন্তু বর্তমান সরকারের যে মুভমেন্ট আছে, এই মুভমেন্টের ব্যাপারে আমাদের কোনো রকম আপত্তি ছিল না। সবাই স্যাটিসফাইড এবং যাদের যে বিষয় দাবি দাবাগুলো ছিল তারা সবাই প্রধানমন্ত্রীর সামনে বলেছেন। আমার হিস্টোরিক্যাল একটা জার্নি আমাদের ছিল, এই যাত্রাটা কিভাবে আমরা সবের সম্পন্ন করতে পারি, আমার বক্তব্যের মূল জায়গাটা ছিল এখানে। সেখানে সরকার প্রধান ইতিবাচকভাবে তিনি বক্তব্য দিয়েছেন। তারা যে কমিটমেন্ট তিনি বারবার করে বলছিলেন, 31 দফার কথা বলছিলেন এবং জুলাই সনদ বললেন, এটা তো আমাদের অঙ্গীকার। আর শরিকদের খুব বিক্ষোভ যেটা আছে, তাদের চাওয়া পাওয়া, এটাকে তারা একটা সিরিয়াসলি তারা বিবেচনায় নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির এখন রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ জামায়াত এনসিপি, যাদের সাথে খুব বেশি মতানৈক্য নেই বিএনপির যুগপৎ সঙ্গীদেরও। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদের বিরোধী দলগুলো রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার আশঙ্কা আছে, তাই পরীক্ষিত মিত্রদের জোট ছুট ঠেকাতে তৎপর হয়েছে বিএনপি। এখন সময় হয়েছে, তাই আমরা একসঙ্গে বসেছি আর কি, তাই শুভেচ্ছা বিনিময় করেছি, কারণ তারা আমাদের সহযোদ্ধা। রাজনীতি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে যায়, কিন্তু এখন যে রাজনীতি নতুন রাজনৈতিক ধারাটা এসছে, এই ধারাটা থাকবে স্বচ্ছ। যারা আমাদের সঙ্গে ছিলেন তারা তো জানেন যে জুলাই সনদে আমরা কি অঙ্গীকার করেছি, কাজে তারা তো জানেন এবং তারা তা আমাদের সাথে একমত হয়ে আছেন। তা এখন বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বিভ্রান্তিমূলক এটা তো হচ্ছেই, এবং এটা অপোজিশন করবে। আগেও যেমন সাপোর্টার তারা দিয়েছি, একইভাবে সাপোর্টটা চাচ্ছি। জোটের ঐক্য ধরে রাখার প্রচেষ্টা বিএনপি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন ছাড় পাওয়া জমিয়ত উলামা ইসলাম সরকারি দলের আমন্ত্রণে সাড়া দেয়নি। বৈঠকে যোগ দেয়নি আসম আব্দুর রবের জেএসডিও। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ নয়, দলীয় প্রয়োজনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত জামায়াত ইসলামী। রাজধানী কাকরাইলে দলের রুকন সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, জামায়াত ইসলামী ফেরেশতাদের দল নয়, তবে দলের কেউ অন্যায় করলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। এই সময় সীমান্তে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমির। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার, কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে চরম গ্যাস সংকট। বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। রাতে তো ছিলই, সকালেও সিএনজি পাম্পগুলোয় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। অনেক পাম্পেই ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড, আর যেখানে সরবরাহ আছে সেখানেও কম চাপের কারণে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অল্প গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে। গেল কয়েকদিনের সংকটে আয় রোজগার কমে গেছে, দাবি সিএনজি চালিত অটোরিকশা চালকদের। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। এই সংকটের মূল কারণ মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি। এতে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে ঢাকা ও আশেপাশের এলাকায় আবাসিক, শিল্প ও পরিবহন সব খাতেই গ্যাসের তীব্র সংকট। আমরা 2 ঘন্টা ধরে সিরিয়াল দিচ্ছি। আমরা যে পরিবেশে আছি এখন বর্তমানে মালিকরা জমা ছাড়তে পারছে না, তা আমরা 1200 টাকা জমা দিই। তারা বলে যে রাস্তায় কি হয় না ওটা আমরা জানি না, আমাদের জমা দিতে হবে। এখানে ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকি, এরপরে গ্যাসের কোনো নিশ্চয়তা নাই। এই কয়েকটা গাড়ি দিয়ে আবার বন্ধ করে রাখে। এই জন্য সরকাররা বলেন যেন তাড়াতাড়ি এটা একটা ব্যবস্থা করে। 50 টাকা সারাদিন বয়ে আছে, 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে বয়ে থাকি, এর মধ্যে গ্যাস পাই না, আমরা কেমনে চালাবো গাড়ি? এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন লামিয়া তিথি। তিথি, সকাল থেকেই তো বিভিন্ন এলাকায় ঘুরছেন আপনি, পাম্পগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন?
দেবাশিস, যদি বলি যে পাম্পগুলোর সার্বিক পরিস্থিতি, সার্বিক অবস্থা, সেটা হচ্ছে মহাখালী বর্তমানে আমি যেখানে আছি এখানে কিন্তু পাশাপাশি 3টি সিএনজি স্টেশন আছে, তার মধ্যে কিন্তু 2টি ভোর থেকে কিন্তু গ্যাস দেওয়া বন্ধ রয়েছে এবং একটিতে মাত্র চালু হয়েছে। তবে আমি যদি বলি, আমি বর্তমানে যেই সিএনজি স্টেশনটা রয়েছে এখানে কিন্তু আসলে যেই সিএনজি চালকরা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে সকাল থেকে তারা কিন্তু ভোর 4টা, কেউ ভোর 3টা থেকে কিন্তু এসেছেন, তারা কিন্তু আসলে আসার পরেও দেখছেন যে আসলে গ্যাস দেওয়া হচ্ছে না। বর্তমানে যে চিত্রটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু পুরোটাই ফাঁকা, বাইরে কিন্তু বিশাল একটি লাইন রয়েছে, সেই লাইনে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন। এখন পর্যন্ত যারা সিএনজি চালক রয়েছেন কিংবা ড্রাইভার রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন গ্যাস আসবে এবং তারা কতক্ষণে আসলে গ্যাসটা নিতে পারবেন, এবং গ্যাস নেওয়ার এই বিষয়টির উপরে তাদের আসলে পুরো পরিবারটাই নির্ভর করে। তারা এটাও আমাদের বলছিলেন, তারা বলছিলেন যে গ্যাসের যে সিএনজি চালানোর মাধ্যমে যে অর্থটা উপার্জন করেন সেটি কিন্তু একটা নির্দিষ্ট অংশ কিন্তু সেই সিএনজি যে মালিক রয়েছে তাকে দিতে হয়, এরপরে কিন্তু তার পরিবারকেও দিতে হয়। কারণ তারা কিন্তু বলছেন যে এই দীর্ঘক্ষণ এই যে লাইনে দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু তাদের ইনকামও কমে যাচ্ছে, ইনকামের আসলে তেমন সুযোগও থাকছে না। তো তারা বলছেন যে যদি গ্যাসের দাম বৃদ্ধি করতেই হয় তাহলে যেন গ্যাসের দাম বৃদ্ধি করেও এই ভোগান্তি থেকে যেন তাদের রেহাই দেয়। একই সাথে যদি বলি যে শুধু যে গ্যাসের সংকট যে সিএনজি স্টেশনগুলোতে তাই না, একই সাথে কিন্তু এই যে বাসা বাড়িতেও কিন্তু আসলে এই গ্যাসের যে সংকট রয়েছে সেটিও কিন্তু আসলে দেখা যাচ্ছে। তো মোদ্দা কথা বলতে গেলে যে গ্যাসের সংকট দ্রুত মোকাবেলা করার জন্য তারা কিন্তু সরকারের কাছে আবেদন করছেন এবং একই সাথে কিন্তু তারা বলছেন যে আসলে এই যারা দিন আনে দিন খায় তাদের জন্য কিন্তু একটি বড় সমস্যার ব্যাপার এটি। ধন্যবাদ তিথি যুক্ত হবার জন্য। গ্যাস সংকটের বিষয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। শহীদুল সুমন, চট্টগ্রামে কি অবস্থা দেখছেন? পাম্পগুলোর চাহিদা মতো গ্যাস মিলছে কিনা? দেবাশিস, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর টাইগার পাস এলাকায়। এখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার পাশাপাশি 2টি রিফুয়েলিং স্টেশন রয়েছে। একটি স্টেশন একেবারে পুরোপুরি বন্ধ, সকাল থেকে আসলে আমরা সেই রিফুয়েলিং স্টেশনে কোনো ধরনের কার্যক্রম আমরা দেখিনি। আর একটি রিফুয়েলিং স্টেশন কিছুক্ষণ আগ পর্যন্ত সেটি সচল ছিল, এই মুহূর্তে নামাজের বিরতির কারণে সেটি কিছুক্ষণ বন্ধ রয়েছে। এবং আপনি দেখছেন যে সিএনজি অটোরিকশা এবং যাত্রীবাহী বাস তারা আসলে লাইন ধরছেন সেটি থেকে আসলে গ্যাস নেওয়ার জন্য। আমরা দেখেছি সকাল থেকে যেসব রিফুয়েলিং স্টেশন চট্টগ্রামে খোলা রয়েছে সেখানে দীর্ঘ লম্বা লাইন আমরা দেখেছি। অনেক চালক আসলে অভিযোগ করছেন যে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কোথাও কোথাও তারা কয়েকটি পাম্প ঘুরে এসেছেন, সেখানে আসলে তারা গ্যাস না পেয়ে মূলত আসলে যেগুলো খোলা রয়েছে সেখানে আসলে ভিড় করছেন। বিশেষ করে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন হওয়াতে জানেন অফিস আদালত সবকিছু বন্ধ রয়েছে, স্কুল কলেজ বন্ধ রয়েছে, ফলে কিন্তু সড়কে যানবাহনের চাপ অর্থাৎ ব্যক্তিগত গাড়ি কিংবা গণপরিবহনের চাপ কিছুটা কম রয়েছে। ফলে অনেকেই কিন্তু আজকে তাদের যানবাহন বের করেনি। ফলে স্টেশনগুলোতে গতকাল আমরা যেই দীর্ঘ লাইন দেখেছি সেটি কিছুটা কম, তবে যারা গ্যাস নিতে আসছেন জরুরি প্রয়োজনে তারাও কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছেন। সব মিলিয়ে এখানকার যারা রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে যেটি আসলে চাপ কম রয়েছে, ফলে এখানকার প্রেশার কম, ফলে এই সমস্যাটি আসলে কবে নাগাদ সমাধান হয় সেটি আসলে তারা কিছুই জানেন না। ধন্যবাদ শহীদুল সুমন যুক্ত হবার জন্য। রাজধানীর 300 ফিটে আগুনে পুড়ে ভস্মীভূত একটি গাড়ি বৃহস্পতিবার রাত 10টা নাগাদ হয় এই ঘটনা। খিলক্ষেত থানা পুলিশ জানায় জুলাই 24 এক্সপ্রেসওয়ের প্রথম আন্ডারপাসে চলন্ত অবস্থায় একটি গাড়িতে আগুন লাগে। চালক ও যাত্রীরা দ্রুত নামতে সক্ষম হন, ফলে কেউ হতাহত হননি। গাড়িতে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন ছড়ায় দ্রুত। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে সব শেষ। পুরো গাড়ি পরিণত হয় ধ্বংসস্তূপে। পুলিশ জানায় ঢাকা মেট্রো 16339 গাড়িটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন, তবে থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ জানাননি। রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণ গেল দুজনের। শুক্রবার ভোরে মারা যান শাহিন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে মারা যায় তার 8 বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান। চিকিৎসক জানান শাহিনের শরীরের 50% এবং হাফসার 40% দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ শাহিনের স্ত্রী
ফাহিমা আক্তার শরীরের ৪৫% দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। গত মঙ্গলবার ভোরে ভাটারার নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি ৬তলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। গ্যাসের লাইনের লিকেজের কথা বাড়ির মালিককে জানানোর পরও তিনি ব্যবস্থা নেননি। তাদের দাবি, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমেছিল, পরে আগুনের কোনো উৎস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দগ্ধ ৩ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। তাদের অবস্থা খুবই খারাপ ছিল। তার মধ্যে 2 জন মারা গেছে, গত রাতে মারা গেছে একজন, আর আজকে ভোরে মারা গেছে একজন। আরেকজনের অবস্থা মুমূর্ষু, একদম মাথার চুলগুলো পর্যন্ত পুড়ে গেছে। পানি পড়তেছে এবং লাইনটা খোলা, শোষো শব্দ হচ্ছে এবং এটা তাদেরকে কয়েকবার বাড়িওয়ালা এবং ওনাদেরকে সবাইকে কনফ্রন্ট করার চেষ্টা করা হয়েছে, বাট জিনিসটাকে তারা আমলে নেয়। এই বাড়িওয়ালারকেও অনেক বলছিল যে দেখেন এনতে পানি এইতেছে, লিক করতেছে, দয়া করে আমরা লিকটা একটু বন্ধ করেন। উনি কোনোভাবে এটা বন্ধ করতেছে না। যে মিস্ত্রির খবর দিছি, আসতেছে, আসবে। দেশজুড়ে বৃষ্টি আর বন্যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। কয়েক দফা চলেছে সবজি বাজার। তৈরি হয়েছে সরবরাহ সংকট। কাঁচামরিচে কেজি হাঁকা হচ্ছে 280 টাকা। পেঁয়াজের দরও ঊর্ধ্বমুখী, কেজিতে 10 টাকা বেড়েছে। বেগুন, বরবটি, লাউ সহ বেশিরভাগ সবজির জন্য দিতে হবে 100 টাকার বেশি। সবজি বাজারে এমন চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কাঁচা বাজারে দোকানগুলোতে পণ্যের পসরা সাজিয়ে রাখলেও ক্রেতা কম, কিন্তু দামে কোনো ইতিবাচক প্রভাব নেই। বরং সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহ ঘুরতে পাল্টে গেছে সবজি বাজারের চিত্র। বিভিন্ন ধরনের সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 80 টাকা পর্যন্ত। চড়া দামের সবজি কিনতে হিমশিম অবস্থা ক্রেতাদের। আগে নিতাম 1 কেজি, অনে নেওয়া লাগে হাফ কেজি। যেমন আগে লাউ নিতাম 3টা, অনে নেওয়া লাগে 2টা। বাজার দরের সমস্যা হচ্ছে না, প্রাইস বেশি, আমাদের চলাফেরার সমস্যা, এটা কমলে ভালো হতো। ভেন্ডি, পটল এগুলা কেজি 20 থেকে 30 টাকা বেশি, আর শসা, বেগুন এগুলা 50 থেকে 60 টাকা কেজিতে বেশি। কাঁচামরিচের দাম হাঁকা হচ্ছে 280 টাকা। সপ্তাহ 2 আগে যা ছিল 200 টাকা। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে আড়তে সরবরাহ কমেছে। যেমন গত সপ্তাহ মরিচ ছিল 200 টাকা, 180 টাকা, এই সপ্তাহ 260 থেকে 280 টাকা। সবাই তো বলতেছে যে মাঝখানে একটা বৃষ্টি হলো, বৃষ্টির চাপের জন্য মাল নষ্ট হয়েছে, খেতি নষ্ট হয়েছে, এই জন্য মাল কম আমদানি। দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর এবার বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 10 টাকা বাড়তি দর হাঁকছে খুচরা বিক্রেতারা। 1 কেজি ভালো মানের দেশি পেঁয়াজের জন্য গুনতে হবে 55 টাকা। দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারি বিক্রেতাদের। শীতকাল হলে শীতকালে শীতের সবজি হচ্ছে না, বর্ষাকাল চলতেছে, এখন বলতেছেন বর্ষায় সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। কোল্ড স্টোরেজের যদি পানি ঢোকে তাহলে তার কিছু বলার নাই আমাদের। পেঁয়াজ দাম বাড়ছে যে সিজন শেষ আর বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি টানি উঠার কারণে বলে যে পেঁয়াজের বাজার একটু বেশি। অপরিবর্তিত আছে আদা ও রসুনের দাম। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। অস্বস্তি কাটছে না মাছের বাজারে। বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি, কখনো যোগান স্বল্পতা, এমন নানা অজুহাতে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ নদ নদীর মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। অতিবৃষ্টি আর বন্যায় ঘের তলিয়ে যাওয়ায় কমেছে মাছের আহরণ। আকাশছোঁয়া দাম ইলিশের। 1 কেজি আকারের ইলিশের জন্য গুনতে হবে 3500 টাকার বেশি। বৈরী আবহাওয়ার জন্য ছুটির দিনেও রাজধানীর মাছের বাজারগুলোতে ক্রেতার আনাগোনা বেশ কম। তারপরও সাত সকালে মাথায় বৃষ্টি নিয়ে যারা বাজারে এসেছেন হতাশ হয়েছেন। সপ্তাহের ব্যবধানে জাতভেদে বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। আর দেশি নদ নদীর বেশিরভাগ মাছের দাম 600 থেকে 1000 টাকা কেজি। মাছের এমন চড়া দামে বিপাকে পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা। মাছের দামটা কম হলে ভালো হয়, তাহলে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি আমাদের জন্য সংসার চালানো সহজ হয়। 800 থেকে 1200 টাকা কেজি নিচে মিলছে না চিংড়ি মাছ। মাঝারি আকারের আয়ের বোয়ালের দাম হাঁকা হচ্ছে 800 থেকে 1200 টাকা। চাষের রুই কাতলার জন্য দিতে হবে 400 থেকে 450 টাকা কেজি। দাম বৃদ্ধির জন্য যোগান স্বল্পতাকে দুষছেন বিক্রেতারা। মাছ কম ধরা পড়তে আছে না, পানি চতুর্দিকে পানি বেশি, সব মাছ মনে করেন ঘিরের মাছ সব বাইরে গেছে। ইলিশের দেখা মিললেও তা কেনার সাধ্য আছে অল্প সংখ্যক ক্রেতার। সরবরাহ পরিস্থিতির আরো খবর জানতে আমরা যাচ্ছি চাঁদপুরে ইব্রাহিম রডির কাছে। ধন্যবাদ। চাঁদপুরের বাজারে কিন্তু ইলিশের সরবরাহ অত্যন্ত কমে গেছে। এখনো সময় কিন্তু প্রতিদিন 1 থেকে 150 মণ বা 200 মণ ইলিশের
আমদানি হতো সেখানে কিন্তু এখন বাজারে 10 থেকে 15 বা 20 মণ ইলিশের সরবরাহ হচ্ছে, যে কারণে দামটা অত্যন্ত বেশি। একদম আকার মাছের আর তো আমরা এক সপ্তাহ যাবত মাছের দাম আকাশ ছোঁয়া। 1 কেজি ওলা মাছ আজকের মার্কেটে 3200 টাকা পাইকারি আমাদের কিনা লাগে, বেচবো কত বলেন? ক্রেতারা আসেন, তারা কিন্তু আশায় থাকেন যে এই বাজার থেকে কম মূল্যে ইলিশ কিনবেন, সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যে কারণে তারা হতাশা প্রকাশ করেছেন। মাছের যে চড়া মূল্য আসলে কিনে খাওয়ার মতো না, এখানে ইলিশের দাম খুবই চড়া। এখন আমরা চলে যাব হাওরের মাছ বাজারের খবর জানতে সুনামগঞ্জে। এখন বর্ষাকাল, অধিক বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে সুনামগঞ্জের হাওর অঞ্চলের চারিদিকে এখন থই থই পানি। বিশেষ করে এই সময়ে সুনামগঞ্জে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়। ট্যাংরা 400 থেকে 500 টাকা কেজি, বাইম 500 থেকে 700 টাকা পর্যন্ত কেজি, দেশীয় বোয়াল 1200 থেকে 1500 টাকা কেজি ধরে এভাবেই বিভিন্ন মাছের এখনো দাম কিন্তু বৃদ্ধি আছে। বিশুদ্ধ কিছু জাল বড় এটার কারণে মাছের বীজ নষ্ট হয়েছে। আগের তুলনায় এখন বর্তমানে অনেক কম মাছ বলতে 1 কেজি নাই। এই ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চল থেকে মাছের সর্বশেষ খবর। প্রায় 3 দশক ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় হুমকি ডেঙ্গু। মশা নিয়ন্ত্রণে তেমন সফলতা না থাকায় টিকা হতে পারত সমাধান, কিন্তু এ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। সরকার তাকিয়ে আছে দেশে চলমান টিকা ট্রায়ালের দিকে। সাফল্য এলে দেশেই উৎপাদিত হবে ভ্যাকসিনটি। বিশ্বের অনেক দেশেই উদ্বেগের নাম ডেঙ্গু। এর 4টি সেরোটাইপ বা ধরনের কারণে পুরোপুরি সফল টিকা আসেনি এখনো। তবে আশা জাগিয়েছে জাপানের তাকেদা কিউডেঙ্গা ভ্যাকসিন। প্রথম দেশ হিসেবে সম্প্রতি এর অনুমোদন দিয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। আগামী বছরের মাঝামাঝি সময়ে টিকার প্রয়োগ শুরু হতে পারে। এছাড়া ডেনভ্যাক্সিয়া নামের আরও একটি টিকারও অনুমোদন দিয়েছে কয়েকটি দেশ। হামের প্রকোপের মধ্যেই দেশে বাড়ছে ডেঙ্গু, আছে মৃত্যুর ঘটনাও। আগামী 2 মাসে এটি আরও বাড়তে পারে। এই অবস্থায় আবারও আলোচনায় ডেঙ্গুর টিকা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ওরা এখন এগুলো চালু করে নেই ভ্যাকসিনগুলো। আজকে খুব এফেক্টিভ হলে তো ওদের দেশে তো টাকার অভাব নেই, তাহলে তো ওরাও করে দিত। সরকার এখনও ডেফিনেট প্ল্যান আমরা দেখি মন্ত্রীর সাথে বসে কি করা যায় সেভাবে সিদ্ধান্ত নেবে। এখন কোনো প্ল্যান ওরকম ডেজিগনেটেড কিছু করা হয়নি। TV005 নামের একটি টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে দেশে। সফলতা পেলে 1 ডোজের এই টিকার উৎপাদন হবে দেশেই। এতে কম টাকায় টিকা পাবে দেশের মানুষ। ICDRB একটা ট্রায়াল করতেছে। ওই ট্রায়ালটা যদি বাংলাদেশের পপুলেশনের উপর সাকসেসফুল হয়, সেই ভ্যাকসিনটা প্রাইসও কম পড়বে এবং গভর্নমেন্টও তো অ্যাফোর্ড করতে পারবে। আর এখন যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো ইম্পোর্ট করতে হবে এবং দাম অনেক বেশি, প্রতিটা ডোজ প্রায় $100 কাছাকাছি। গবেষকদের দাবি TV005 সব সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ এবং নৌ সদরে গার্ড অব অনার গ্রহণ করেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম। সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌ সদর দপ্তরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড অব পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় স্টেডিয়ামে বালির উপর রোপণ করা হয়েছে ঘাস। মাঠের স্থায়িত্ব বৃদ্ধি ও পানি নিষ্কাশনে যা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এদিকে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় স্টেডিয়ামে বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের। কোনো ভুল ত্রুটি থাকলে সাফের আগেই তা সংশোধনের সুযোগ থাকবে, জানান গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান ইকবাল হোসেন। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে জাতীয় স্টেডিয়ামের ঘাসের অগ্রগতি। 1 এপ্রিল থেকে শুরু হওয়া এই সংস্কার কার্যক্রম এখন প্রায় শেষের পথে। যদিও ঠিকাদার প্রতিষ্ঠান মেটাফোর স্পোর্টসের হাতে সময় আছে 3 সপ্তাহেরও বেশি। ঘাসটা শক্ত হওয়ার জন্য, আরও ডেন্সিটি বাড়ার জন্য আর একটু সময় লাগবে, সেটা 15-20 দিনের মতো, যদিও আমাদের হাতে 1 মাস সময় আছে। রেইনি সিজনে ফুল সুইংয়ে খেলা যাবে এখানে।
মাটির উপরে ঘাস রোপণের প্রচলন থাকলেও এবার আনা হয়েছে ভিন্নতা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামের ঘাস রোপণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বালি। ফলে দীর্ঘ সময় পর্যন্ত পাওয়া যাবে এর সুফলতা। সেক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না পরিচর্যায়। ডে লং রেইনও হয়েছে এখানে। আমাদের এই ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় ফ্লাডেড হয়ে গেছে রাস্তাঘাটে আমরা যা দেখছি। বাট আপনাদের এই স্টেডিয়ামে বৃষ্টি থামার 10 মিনিট পরে এসেও কেউ পানি খুঁজে পাবেন না। ছোট বেবি কেয়ার যেরকম, এই ন্যাচারাল ঘাসটা কেয়ারিং কিন্তু এরকম। আমরা যেভাবে করে যাচ্ছি, আমরা এরকম একটা ইনস্ট্রাকশনস ফেডারেশনকে দিয়ে যাব। চলতি বছরে জাতীয় স্টেডিয়ামে এখন পর্যন্ত মাঠে গড়ায়নি একটি ম্যাচও। নভেম্বরে সাফের আগে বহুজাতিক একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। ফলে কোনো ভুল ত্রুটি থাকলে সাফের আগেই তা কাটিয়ে ওঠা সম্ভব বলছেন গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান ইকবাল হোসেন। এই টুর্নামেন্ট দিলে আমরা বুঝতে পারবো যদি আমাদের প্রাথমিক কোনো ভুল ত্রুটি থাকে বা কোথাও কোনো কিছু করার থাকে, আমরা কিন্তু এই টুর্নামেন্ট দিয়ে সাফের আগে বুঝতে পারবো যে এটা দিয়ে আমরা প্রিপেয়ার করতে পারবো। এর জন্য আমাদের এই টুর্নামেন্টও দরকার আসলে। সঠিক পরিচর্যার অভাবে মাঠ যাতে নষ্ট না হয় সেদিকে বিশেষ নজরদারি থাকছে বাফুফের। বাইরের যে জায়গাটাতে আমাদের ফাঁকা জায়গা আছে, আমরা এই মাঠের মতো হয়তো এত করতে পারবো না, তো কিন্তু ওই ঘাসগুলো উড়ে অন্য কারো ক্ষতি না করতে পারে, আমরা সেম ঘাসই মাঠের বাইরের দিক দিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু জাতীয় স্টেডিয়াম নয়, ঘরোয়া লীগের মাঠগুলোর উন্নতিতে পদক্ষেপ গ্রহণের কথা জানান গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। মৌসুম শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা। হাঁটুর গুরুতর ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ফ্র্যাঙ্কি ডি ইয়াং। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, বিশ্বকাপ থেকে ফেরার পর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। সেরে উঠতে কতদিন লাগবে সে ব্যাপারে অবশ্য কিছু জানায়নি বার্সেলোনা। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, 5 থেকে 6 মাসের জন্য খেলার বাইরে থাকতে হতে পারে এই ডাচ মিডফিল্ডারকে। বিশ্বকাপে ডান হাঁটুর উপর অংশে মোটা ব্যান্ডেজ বেঁধে খেলতে দেখা যায় ডি ইয়ংকে। এদিকে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে ইনস্টাগ্রামে স্বস্তি প্রকাশ করে পোস্ট করেন 29 বছর বয়সী এই ফুটবলার। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয় বাংলাদেশ সহ 60টি বাণিজ্য অংশীদারের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ইউএসটিআর। জানানো হয়, 1974 সালের ট্রেড অ্যাক্ট সেকশন 301-এর আওতায় আরোপ করা হয়েছে 10 থেকে 12.5% শুল্ক। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশের উপর পড়েছে 10% শুল্কের খরচ। যেসব দেশে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ আইন বা আংশিক ব্যবস্থা রয়েছে কিংবা বাণিজ্য চুক্তির আওতায় নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে, তাদের রাখা হয়েছে এই ক্যাটাগরিতে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাপান সহ কয়েকটি দেশের নির্দিষ্ট পণ্যে 10 থেকে 12% শুল্ক আরোপ করা হয়েছে। এই দুই ক্যাটাগরির বাইরে তদন্তাধীন বাদ বাকি দেশগুলোকে দিতে হবে 12.5% শুল্ক। তবে কিছু কাঁচামাল সরবরাহ সংকটের তৈরি হতে পারে কিংবা যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্ভব নয় এমন পণ্য থাকবে শুল্ক ছাড়ের আওতায়। সরকারের আলোচনার ডাকে সাড়া দিলেও নিজেদের অবস্থানে অনড় ভারতের আন্দোলনকারীরা। স্পষ্ট জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া বন্ধ হবে না যন্তর মন্তরের কর্মসূচি। এদিকে চাপের মুখে অনেকটাই নমনীয় অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যরাতে ভিডিও বার্তায় জানালেন, প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন করবে তার সরকার। এদিকে এরই মধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেশটির শিক্ষা সচিব বিনীত যোশীকে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে বৃহস্পতিবার মধ্যরাতে টানা 26 দিনের অনশন ভাঙেন আলোচিত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তার দাবি, সরকার দাবি পূরণের আশ্বাস দেয় নিয়েছেন এই পদক্ষেপ। এর ঠিক কিছুক্ষণ আগে আকস্মিক ভিডিও বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নীরবতা ভেঙে সুর নরম করে জানালেন, প্রশ্ন ফাঁস রোধে যত দ্রুত সম্ভব কঠোর আইন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত বিচার করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দিয়েছি। দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধান সহ একটি প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। পরে যত দ্রুত সম্ভব পার্লামেন্টে চূড়ান্ত বিল পাশের জন্য পদক্ষেপ নেওয়া হবে। এখনও যন্তর মন্তরে অবস্থান হাজার হাজার আন্দোলনকারীর। তবে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। বৈঠক হবে নিরপেক্ষ ভেন্যু কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায়। যদিও তাদের অনড় অবস্থান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ সব দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন।
मंत्र पर जो हमारा धरना चल रहा है वो जारी रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে আমাদের ধর্ণা অব্যাহত থাকবে। তার পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়। और हमारा जो प्रदर्शन সরকার নিরপেক্ষ স্থানে আমাদের সাথে বৈঠকে বসতে সম্মত হয়েছে। আমরা আমাদের দাবির বিষয়ে অনড়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং নিরীহ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে। চাপের মুখে শিক্ষা সচিব বিনীত যোশীকে পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি সরকার। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে নরেশ পাল গাঙ্গোয়ারকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতে এবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন কংগ্রেস ও বিরোধী দলীয় এমপিরা। ভারতে ককরোচ জনতা পার্টির ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামে লাখো শিক্ষার্থী। সংহতি জানায় কৃষক থেকে বলিউড তারকা সহ সব শ্রেণী পেশার মানুষ। মোট 7 রাজ্যে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন। শিক্ষাক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। এবার তাদের প্রতি সংহতি জানিয়ে ভারতের সংসদের বাইরে ডিসমিস প্রধান ব্যানার হাতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিরোধী দলের এমপিরা। এ সময় তারা ধর্মেন্দ্র প্রধানের বহিষ্কার চেয়ে একযোগে স্লোগান দিতে থাকে। মোদি বিরোধী স্লোগানে উত্তাল ভারত। যন্তর মন্তরে শিক্ষার্থীদের চলা আন্দোলনে স্ফুলিঙ্গের মতো ছড়িয়েছে দেশটির নানা রাজ্যে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের অভিনব ট্রল, ব্যঙ্গাত্মক চিত্রকর্ম আর ব্যানার পোস্টারে ছেয়ে গেছে দেয়াল। দীর্ঘ 16 বছরে সরকারের অব্যবস্থাপনা আর দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ ছাড়তেই ঘটছে সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ। পাড়ায় পাড়ায় একটি চিৎকার, মোদি একটা মহাবাটপার। এমনই স্লোগান আর মোদি বিরোধী ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছিল ছাত্রদের একটি মিছিল। আর তারই মাঝে হাজির এক মাঝবয়সী নাগরিক। সাথে সাথে ব্যানারে থাকা নরেন্দ্র মোদির ছবিতে জুতাপেটা করলেন তিনি। এভাবে সাধারণ মানুষ ক্ষোভ ঝাড়ছে 16 বছরের মোদি শাসনের অব্যবস্থার ওপর। শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে শহর আর ভারতের বিভিন্ন রাজ্যে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিয়ে শুরু হলেও এখন তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এসব বিক্ষোভে দেখা মিলেছে মোদি বিরোধী নানা স্লোগান, পোস্টার, ব্যানার আর প্লেকার্ডের, যেখানে উঠে এসেছে জেনজিদের সৃজনশীলতা। মোদি যখন ভয় পায় তখনই হিন্দু মুসলিমের দাঙ্গা লাগায়। এই স্লোগানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই আন্দোলনে। 56 ইঞ্চির চওড়া বপু দাবি করা নরেন্দ্র মোদি, সেটাও বাদ যায়নি শিক্ষার্থীদের সমালোচনার পেন্সিল থেকে। শুধু তাই নয়, আন্দোলনকারীদের এক অংশ আবার অমিত শাহ, নরেন্দ্র মোদি আর ধর্মেন্দ্র প্রধানের ছবি নিয়ে শেষকৃত্যের শ্মশানযাত্রাও করে। বিজেপি সরকারের প্রতি ক্ষোভ এতটাই বেড়েছে যে দলটির প্রতীক আর মোদির ছবি দিয়ে বানানো হচ্ছে পাপোশ, আর তা রাখা হয়েছে দরজার সামনে। পাশাপাশি দেয়ালে স্থান পেয়েছে মোদি ও বিজেপি বিরোধী লেখা ও গ্রাফিতি। অনলাইনে চলছে মোদি সরকারের সমালোচনা, মিম আর ট্রোলে ভরে গেছে সামাজিক মাধ্যম। তুলোধুনো করা হচ্ছে বিজেপির শীর্ষ দলীয় নেতাদের। এসব ব্যঙ্গাত্মক ছবি বিজেপি শাসনের যে ব্যর্থতা ও তাদের ওপর যে চাপা ক্ষোভ তা ফুটিয়ে তুলছে। সরকারের নানামুখী নিপীড়নে ভারতের মানুষ কতটা ক্ষুব্ধ তারই বহিঃপ্রকাশ ব্যঙ্গচিত্র আর স্লোগানগুলো। শিক্ষা, কৃষি, বাণিজ্য সহ সব খাতের দুর্নীতিতে জর্জরিত দেশটি। এসব ইস্যু উঠে এসেছে এবারের আন্দোলনে। মূলত শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলেও আন্দোলন বেগবান করতে যোগ দিচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার আর ধর্মের মানুষ। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন স্নিগ্ধ পূরবী। সাথেই থাকুন।